হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মূলত জিওমেট্রির ফার্স্ট একটা টপিক সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা লাইনস অর্থাৎ সরলরেখা, অ্যাঙ্গেলস এবং ট্রায়াঙ্গেল সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এর নেক্সট যে পার্টগুলো সেগুলো পরপর সেই ক্লাসগুলো আমাদের আসবে। আর এর সঙ্গে একটা কথা বলে রাখি, আমরা এই চ্যানেলেই সিজিএলের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু আলোচনা করছি। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। আর একটা কথা বলে রাখি, এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো, প্রথমে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা দেখো আমাদের পয়েন্ট, ঠিক আছে? পয়েন্ট, যাকে আমরা বাংলায় বলে থাকি কি বিন্দু। বিন্দু কাকে বলে? বলছে ফিগার উইথ জিরো ডাইমেনশান অর এ সার্কেল উইথাউট আ রেডিয়াস, ঠিক আছে? তার মানে শূন্য মাত্রা বা ব্যাসার্ধ ছাড়া একটা বৃত্তাকার চিত্র। আমরা পয়েন্ট বলতে কি বুঝি? এই একটা পয়েন্ট, এটাকে আমরা বললাম ধরো এ, তাহলে এ একটা পয়েন্ট। তাহলে পয়েন্ট কাকে বলবো? না, যার কোনো মাত্রা নেই। মাত্রা বলতে আমরা কি বুঝি? ধরো আমি এখানে একটা এরকম একটা চিত্র আঁকলাম, দেখো এর একটা আমি দৈর্ঘ্য পেতে পারি আর কি পেতে পারি, প্রস্থ পেতে পারি। কিন্তু এই যে পয়েন্টটা সেরকম কোনো কিছু পাবো না, ঠিক আছে? যেহেতু আমি এর দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারছি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা দ্বিমাত্রিক বস্তু, ঠিক আছে? যদি আমরা সরল রেখা বলি, তাহলে তার একটা মাত্রা আমি মাপতে পারবো, তাহলে সেটা হচ্ছে একমাত্রিক বস্তু। শূন্যর যেহেতু কোনো মাত্রা নেই, তাই একে বলা হচ্ছে শূন্য মাত্রা, ঠিক আছে? বা আমরা দেখো যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের এই কেন্দ্র থেকে যে এই অংশটাকে আমরা কি বলতাম? ব্যাসার্ধ। এবার যদি ব্যাসার্ধ শূন্য হয়ে যায়, তার চিত্রটা কিছুটা এরকম হয়ে যাবে। তাহলে শূন্য ব্যাসার্ধ বা ব্যাসার্ধ ছাড়া একটা বৃত্তাকার চিত্রও পয়েন্ট বা বিন্দু নামে পরিচিত। তারপরে দেখো কি বলছে, কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে? কোলিনিয়ার পয়েন্টস মানে কি? বলছে দেখো, বাংলা যাকে আমরা বলি সমরেখ বিন্দু। দেখো ইংলিশের পাশাপাশি তোমরা বাংলাটাও এখানে দেখতে পাবে, সমরেখ বিন্দু। বলছে যদি তিন বা তার বেশি বিন্দু একটি সরলরেখায় অবস্থান করে। তার মানে কি? কোলিনিয়ার পয়েন্টস বলতে কি বলতে চাইছে? মনে করো এই একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে? এই স্ট্রেট লাইনের মধ্যে তিনটে বা তার বেশি, মনে করো এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে। যদি আমি নাম দেই ধরো পি, কিউ আর হচ্ছে আর, এই তিনটে যদি আমরা বিন্দুর কথা বলি, সেই তিনটে বিন্দু মনে করো এ বি রেখার উপরে অবস্থিত, তখন এই পি কিউ আর, এই যে পি কিউ আর, এই তিনটে বিন্দুকে আমরা কি বলবো? সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস বলবো, ঠিক আছে? নেক্সট দেখো বলছে নন কোলিনিয়ার পয়েন্টস, যাকে আমরা বাংলায় বলি অসমরেখ বিন্দু। তার মানে এই যে তিনটি বিন্দু একত্রে ছিল, একত্রে না হয়ে বিভিন্ন জায়গায় যদি অবস্থান করে, মনে করো পি বিন্দু এখানে, কিউ বিন্দু এখানে, আর বিন্দু এখানে, তাহলে দেখো এই পি কিউ আরকে কখনোই আমরা একটা সরল রেখায় আনতে পারবো না। তাই এদেরকে আমরা বলবো অসমরেখ বিন্দু বা নন কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে? এবারে দেখো, তোমরা ভাববে যে এই জিনিসগুলো তো আমরা আগে অনেক জেনেছি। দেখো বেসিক থেকে একদম শুরু করা হচ্ছে, কেন? যাতে তোমরা ভালোভাবে এই জিওমেট্রি পার্টটা কমপ্লিট করতে পারো বা জ্যামিতিক পার্টটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে লাইন, ঠিক আছে? লাইনটা কি? লাইনটাকে যেটাকে আমরা সরল রেখা বলি বাংলায়, বলছে এটি বিন্দুর একটি সেট যার কোনো শেষ নেই। তার মানে এইরকমভাবে যদি আমি একটা দুদিকে চলমান একটা চিত্র অঙ্কন করি, তাহলে সেটাকেই আমরা বলবো কি? লাইন। সেটাকেই আমরা লাইন বা কি বলবো? সরল রেখা বলবো, যার কোনো অন্ত বা শেষ নেই। আর তারপরে দেখো যেটা আছে লাইন সেগমেন্ট, যাকে বাংলায় বলছি সরল রেখাংশ। একটি সরল রেখা যা একটি নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। ধরো এখান থেকে এইটা মনে করলাম, ধরো মনে করলাম এক্স আর ওয়াই, তাহলে এটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটাকেই আমরা বলছি লাইন সেগমেন্ট। কি বলছি? লাইন সেগমেন্ট বা হচ্ছে তোমার কি? সরল রেখাংশ, ঠিক আছে? তাহলে এটা গেল সরল রেখা আর এটা গেল সরল রেখাংশ, ঠিক আছে? তাহলে এই যে স্লাইডটাতে আমরা মূলত হচ্ছে সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, সরল রেখা আর সরল রেখাংশ সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে? চলে আসছি দেখো আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কী বলছে দেখো, রে অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি রশ্মি। রশ্মি জিনিসটা কাকে বলে? এটা হচ্ছে একটি রেখা যার শুধুমাত্র একটা দিক রয়েছে। মানে ব্যাপারটা কীরকম? না, মনে করো এইরকম একটা চিত্র যার এখান থেকে একটা দিকে কেবলমাত্র সে অগ্রসর হচ্ছে, ঠিক আছে? মনে করো আমি এটা বললাম ও আর এটা হচ্ছে এ। তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এর দিকে এটা অগ্রসর হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলছি রশ্মি বা রে। তাহলে দেখো রশ্মি বা রে আর হচ্ছে লাইনের মধ্যে পার্থক্য কি? লাইন কি হয়? দুটো দিকে কি হতে পারে? প্রসারিত হতে পারে। কিন্তু রশ্মিটা কেবলমাত্র একটা দিকেই কি হয়? প্রসারিত হয়, ঠিক আছে? নেক্সট দেখো আমরা বলছি স্ট্রেট লাইন বা সরল রেখা, যাকে আমরা বলছি, ঠিক আছে? একটি রেখা
যা কোনো সময়ে তার দিক পরিবর্তন করে না। তার মানে একটা রেখা যা সর্বদা কী হচ্ছে, সোজা পথে এগিয়ে চলেছে সামনের দিকে, তাকেই আমরা বলছি স্ট্রেট লাইন। ঠিক আছে, তাকে আমরা কি বলছি, স্ট্রেট লাইন বা হচ্ছে সরল রেখা বলছি। নেক্সট দেখো বক্ররেখা। আমরা জানি যে রেখাটা সময়ের সাথে সাথে এরকমভাবে দিক পরিবর্তন করবে তাকে আমরা কি বলি, বক্ররেখা বা হচ্ছে কার্ভ লাইন, যাকে ইংরেজিতে আমরা কি বলি, কার্ভ লাইন। ঠিক আছে, এটা হলো বক্ররেখা তোমার, যাকে আমরা ইংরেজিতে কার্ভ লাইন বলছি। তারপরে দেখো বলছে ইন্টারসেক্টিং লাইনস। ঠিক আছে, যাকে আমরা বাংলায় বলি ছেদকারী রেখা। দেখো যদি দুই লাইন বা তার বেশি রেখা যে কোনো বিন্দুতে একে অপরের সাথে মিলিত হয় তবে তারা ছেদকারী রেখা হিসেবে পরিচিত হয়। যা মানে দেখো ব্যাপারটা কীরকম না, এরকম একটা রেখা, এরকম একটা রেখা, মনে করো এ আর বি একটা রেখা আর পি আর কিউ একটা রেখা, পরস্পরকে ও বিন্দুতে কী করলো, ছেদ করলো। তাহলে এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে আমরা কি বলবো না, হচ্ছে ইন্টারসেক্টিং লাইনস। ঠিক আছে, বা বাংলায় যাকে আমরা বলি ছেদকারী। ঠিক আছে, ছেদকারী রেখা। ঠিক আছে, বাংলায় যাকে আমরা বলি ছেদকারী রেখা। নেক্সট দেখো যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ট্রান্সভার্সাল লাইন। ঠিক আছে, অর্থাৎ বাংলায় একে ট্রান্সভার্সাল লাইনও বলা হয়। কি বলছে, একটি রেখা যা দুই বা ততোধিক অন্যান্য রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে প্রদত্ত রেখা ট্রান্সভার্সাল লাইন বলা হয়। মানে ধরো এই একটা রেখা, এই একটা রেখা, এরকম তিনটে রেখা আছে, মনে করো এ বি সি ডি আর মনে করো ই আর এফ। ঠিক আছে, এরকম তিনটে রেখা আছে। এবার এই রেখার ওপর দিয়ে এরমভাবে একটা রেখা চলে গেছে, মনে করো এটা পি আর কিউ। ঠিক আছে, তাহলে দেখো এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে একটা বিন্দু ছেদ করেছে, এই যে একটা বিন্দু ছেদ করেছে, তাহলে এই যে রেখাটাকে আমরা কি বলছি, ট্রান্সভার্সাল লাইন। ঠিক আছে, এই রেখাটাকে আমরা কি বলছি, ট্রান্সভার্সাল হচ্ছে লাইন। ঠিক আছে, ট্রান্সভার্সাল লাইন। ঠিক আছে, ট্রান্সভার্সাল লাইন। তাহলে এখানে আমরা লাইন সম্পর্কে আর রে সম্পর্কে জেনে নিলাম। নেক্সট স্লাইডে দেখো আমরা চলে আসছি, যেখানে আমরা বলছি কি কনকারেন্ট লাইন। ঠিক আছে, নেক্সট স্লাইডে যেটা বলছি দেখো কনকারেন্ট লাইন। দেখো বলছে কনকারেন্ট লাইন। ঠিক আছে, এবার দেখো এই কনকারেন্ট লাইন ব্যাপারটা কীরকম নাকি, দেখো যাকে আমরা বাংলায় বলি সমবর্তী রেখা। দেখো সমবর্তী রেখা কাকে বলে, বলছে যখন দুই বা ততোধিক রেখা একই বিন্দুর মধ্য দিয়ে যায় তখন বিন্দুটিকে সমবর্তী বিন্দু বলা হয় এবং রেখাটিকে সমবর্তী রেখা বলা হয়। তাহলে যখন দুই বা ততোধিক রেখা একই বিন্দুর মধ্য দিয়ে যায়, মনে করো এই একটা বিন্দু আমার হচ্ছে পি রয়েছে। ঠিক আছে, এর ভেতর দিয়ে এরমভাবে একটা রেখা বেরিয়ে গেছে, এরমভাবে একটা রেখা বেরিয়ে গেছে। তাহলে এই যে বিন্দুটা, এই যে ধরো মনে করো পি বিন্দুটা, এটাকেই আমরা বলছি কনকারেন্ট পয়েন্ট। আর এই যে রেখাগুলোকে ধরো এ বি আর এক্স ওয়াই যে রেখাটা রয়েছে সেই রেখাটাকে আমরা কি বলছি না, হচ্ছে কনকারেন্ট লাইন্স বা সমবর্তী রেখা। নেক্সট দেখো বলছে প্যারালাল লাইন বা হচ্ছে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল রেখাকে বলে না, মনে করো যদি দুটো বা তার বেশি রেখা যদি পরস্পরের থেকে সবসময় সম দূরত্ব বজায় রাখে এবং পরস্পর একই দিকে গতিশীল হয় তাহলে তারা কখনো পরস্পরকে ছেদ করে না। এই যে দুটো রেখা তুমি দেখতে পাচ্ছ, ধরো মনে করো এক্স ওয়াই আর পি কিউ, এই রেখা দুটোকে আমরা সমান্তরাল সরলরেখা বলি। এটা লেখার সময় এইভাবে লেখা হয় এক্স ওয়াই প্যারালাল হচ্ছে কত, পি কিউ। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। নেক্সট দেখো বলছে পারপেন্ডিকুলার লাইন। ঠিক আছে, যাকে আমরা বলি লম্ব রেখা। যদি মনে করো একটা রেখার ওপরে এরকম একটা রেখা আছে, তার উপরে একটা রেখা এমনভাবে এসে ছেদ করলো যে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল, তখন তাকে আমরা কি বলছি, লম্ব রেখা বা পারপেন্ডিকুলার লাইন। নেক্সট দেখো বলছে কোণ, যাকে আমরা বলছি অ্যাঙ্গেল। দেখো দুইটি বাহুর মধ্যে প্রবণতাকে কোণ বলে। ইনক্লাইনেশন বিটুইন টু সাইডস ইজ কল্ড অ্যাঙ্গেল। মানে মনে করো এরকমভাবে একটা রেখা রয়েছে, এরকমভাবে একটা রেখা রয়েছে, এই যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ এটাকেই আমরা কি বলছি, কোণ বা অ্যাঙ্গেল বলছি। ঠিক আছে, চলে আসছে দেখো আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কী বলছে দেখো, অ্যাঙ্গেল টাইপস, অর্থাৎ আমরা যে কোণ বললাম সেই কোণটা কত ধরনের হয়। ঠিক আছে, প্রথম কথা মনে রাখতে হবে, প্রথম যে টাইপটা হয় সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। কি, অ্যাকিউট অ্যাঙ্গেল, যাকে আমরা বাংলায় বলি সূক্ষ্ম কোণ। দেখো যদি আমরা বলি যে একটা সম্পূর্ণ কোণের মান কত হয় না, কোণ দেখো 0 ডিগ্রি থেকে শুরু হয়ে সেটা 360 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। একটা সম্পূর্ণ কোণ যদি আমি বলি তার ভ্যালু কত হয়, 360 ডিগ্রি হয় কিন্তু। ঠিক আছে, এবারে সূক্ষ্ম কোণ কাকে বলে, যে কোণটার মান 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত হয় তাকে আমরা কি বলি, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, দেখো যে কোণ 90 ডিগ্রির কম কিন্তু 0 ডিগ্রির বেশি। এবার দেখো আসছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি, সমকোণ, অর্থাৎ যে কোণটার মান 90 ডিগ্রি তাকেই আমরা কি বলছি, সমকোণ বলছি। তারপর দেখো আছে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ, যে কোণের মান 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত হয় তাকে আমরা বলছি কি, স্থূলকোণ। দেখো যে কোণ 90 ডিগ্রি এর বেশি আর 180 ডিগ্রি এর কি কম তাকে আমরা কি বলছি, স্থূলকোণ বলছি। দেখো সূক্ষ্মকোণের চিত্র যদি আমি
আমি অঙ্কন করি তাহলে তার ছবিটা কীরকম হবে, দেখো এই একটা রেখা যাবে আর এই একটা রেখা যাবে, এই মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমাদের কি অ্যাকিউট অ্যাঙ্গেল বা হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণের কথা যদি বলি তাহলে এইরকম একটা সমকোণ হবে যার মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আর স্থূলকোণ মানে এইরকম হবে, এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রির চেয়ে, 90 ডিগ্রি তো এখানে ছিল, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, তার জন্য এটাকে আমরা কী বলছি অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ, ঠিক আছে। চলে আসছে দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখো যেটা বলছে সেটা হচ্ছে তোমার কি না তোমার হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল বা হচ্ছে সরল কোণ। সরল কোণ কত বলে না, যে কোণটার মানই 180 ডিগ্রি হবে তাকেই আমরা কি বলবো স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা স্ট্রেট অ্যাঙ্গেলের ছবি যদি বলি, এই হচ্ছে ছবি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখো 180 ডিগ্রি বা দুই সমকোণ, তাকেই আমরা বলছি সরল কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ, যে কোণের মান 181 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে, তাকেই আমরা বলছি কি রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। এরকম একটা কোণ মনে করে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি রিফ্লেক্স অ্যাঙ্গেল। অনেক সময় 360 ডিগ্রিটাকে পূর্ণ কোণ হিসেবেও বিবেচনা করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে, যাকে আমরা বাংলায় বলি পূরক কোণ। পূরক কোণের ব্যাপারটা কি, মনে করো তোমার কাছে আলফা একটা কোণ রয়েছে আর বিটা একটা কোণ রয়েছে, ঠিক আছে। এই আলফা আর বিটা কোণ যে রয়েছে, যদি এদের পরস্পরের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এরা পরস্পরের কী হবে পূরক কোণ হবে। যেমন একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, ধরো মনে করো 30 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দেখো 30 ডিগ্রি 60 ডিগ্রি যদি আমি সাম আপ করি কত আসবে, 90 ডিগ্রি আসবে। তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রি পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। তাহলে পূরক কোণ কাকে বলা হবে, যে কোণগুলোর যোগফল কত ডিগ্রি না 90 ডিগ্রি হয় তাদেরকে আমরা পরস্পরের পূরক কোণ বলতে পারি। নেক্সট দেখো বলছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। দেখো এই একই ব্যাপার, মনে করো তোমার কাছে থিটা আর হচ্ছে ফাই দুটো কোণ রয়েছে, যদি এই ফাই আর থিটার যোগফল যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে তাদেরকে আমরা পরস্পরের কি বলবো না হচ্ছে সম্পূরক কোণ বলবো। কি কোণ বলবো, পরস্পরের হচ্ছে আমরা সম্পূরক কোণ বলবো। মানে ব্যাপারটা কীরকম, ধরো মনে করো একটা কোণ বলা হলো 110 ডিগ্রি আর একটা কোণ বলা হলো তোমার হচ্ছে কত ডিগ্রি 70 ডিগ্রি, দুটোকে সাম আপ করলে তুমি 180 ডিগ্রি পাচ্ছ। তাহলে এই যে 110 ডিগ্রি আর হচ্ছে 70 ডিগ্রি পরস্পরের কী হয়ে যাবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যে দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি তাকে আমরা বলবো পূরক কোণ, আর যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি তাদেরকে আমরা বলবো পরস্পরের সম্পূরক কোণ, ঠিক আছে। চলে আসছি দেখো পরে, দেখো বিপ্রতীপ কোণ কাকে বলে, ঠিক আছে। বিপ্রতীপ কোণ কাকে বলে, যাকে ইংরেজিতে বলছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। দেখো কাকে বলছে, বলছে যখন দুটি রেখা একে অপরকে ছেদ করে তখন বিপরীত কোণগুলি একে অপরের সমান হয়, এদের বিপ্রতীপ কোণ বলে। ব্যাপারটা কীরকম, মনে করো এরকম একটা স্ট্রেট লাইন গেছে, মনে করো এ আর হচ্ছে বি, ঠিক আছে, স্ট্রেট লাইন গেছে। আর এদিক থেকে মনে করো এরকম একটা স্ট্রেট লাইন গেছে এক্স আর হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে তারা ও বিন্দুতে ছেদ করলো। এবারে তোমরা যদি এখানে খেয়াল করো এই ধারের যে অ্যাঙ্গেলটা হবে, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, অর্থাৎ কোণ দেখো এ ও ওয়াই কোণ যেটা হবে তার সঙ্গে এই ধারের কোণটা কী হবে ইকুয়াল হবে, ঠিক আছে, অর্থাৎ কোণ এক্স ও বি কোণ কী হবে সমান হবে। সিমিলারলি যদি খেয়াল করো এই ধারের যে অ্যাঙ্গেলটা হবে অর্থাৎ কোণ এ ও এক্স কোণ যেটা হবে সেটা এই কোণটার সঙ্গে সমান হবে, অর্থাৎ কোণ বি ও ওয়াইয়ের সঙ্গে কী হবে সমান হবে, ঠিক আছে। দেখো এই কোণটার বিপরীত কোণ এই কোণটার সঙ্গে সমান আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই পরস্পর এই দুটো কোণকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হবে, আর এই দুটো কোণকেও পরস্পরের কী কোণ বলা হবে বিপ্রতীপ কোণ কিন্তু বলা হবে, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইডে কী বলছে, করসপন্ডিং অ্যাঙ্গেল, যাকে আমরা বাংলায় বলছি অনুরূপ কোণ, ঠিক আছে। অনুরূপ কোণ কাকে বলে, দেখো এই কোণগুলি গঠিত হয় যখন দুটি সমান্তরাল রেখা একটি অনুপ্রস্থ দ্বারা ছেদ করে, তারপর বিকল্প কোণগুলিকে একে অপরের সমান হয় এবং এরা পরস্পরের অনুরূপ কোণ বলে। যেমন ব্যাপারটা কীরকম, মনে করো তোমার কাছে দুটো স্ট্রেট লাইন রয়েছে, মনে করো এ বি আর হচ্ছে সি ডি স্ট্রেট লাইন রয়েছে, ঠিক আছে। এখান থেকে একটা রেখা এইভাবে চলে গেছে মনে করো, ঠিক আছে, এইভাবে চলে গেছে, মনে করো সেটা পি কিউ, ঠিক আছে। তাহলে দেখো এই কোণটা যদি আমি 1 নম্বর কোণ মনে করি, 1 নম্বর কোণ, এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা কী হচ্ছে সমান হচ্ছে, এই 2 নম্বর কোণটা সমান হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল 1 ইজিক্যাল টু অ্যাঙ্গেল 2। সিমিলারলি দেখো একই রকমভাবে এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। সিমিলারলি এই ধারের কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, আবার একইভাবে এই কোণটার সঙ্গেও এই কোণটা সমান হবে। এদেরকে পরস্পরের কি বলা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল বা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কী বলছে যে
একটা মানে কোণগুলো সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে। কি কি তথ্য দিচ্ছে দেখো, বলছে একটা সরল রেখার এক পাশের সমস্ত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে কথার অর্থ কি, এই একটা সরল রেখা, এর এই পাশে কোণগুলোর সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তার মানে এখানে আমি এরকমভাবে ধরো টানলাম, এরকমভাবে টানলাম, এরকমভাবে টানলাম, এই যে চারটে কোণ তৈরি হলো, ঠিক আছে, এই চারটে কোণের যোগফলই কত হবে, 180 ডিগ্রি কিন্তু হবে। তার মানে এই কোণটার যোগফল, এই কোণটার যোগফল, এই কোণটার যোগফল, এই কোণটার যোগফল সবসময় কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি কিন্তু হবে, ঠিক আছে। তারপর বলছে দেখো একটি বৃত্তাকার বিন্দুর চারপাশের কোণ 360 ডিগ্রি। এই যে বৃত্তাকার কোণ, এর যে চারপাশের যে কোণটা হবে সেটা পূর্ণ কোণ বা 360 ডিগ্রিও কিন্তু হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছে যে যখন একটি রেখাংশ একটি কোণকে দুটি সমান অংশে ভাগ করে তখন ওই রেখাংশটিকে কোণ সমদ্বিখণ্ডক বা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর বলা হয়। তার মানে কি, মনে করো আমার কাছে এরকম একটা কোণ রয়েছে, মনে করো এরকম একটা কোণ রয়েছে, ঠিক আছে, ধরো এ ও আর হচ্ছে বি, ঠিক আছে। কোণ মনে করো এ ও বি সমান আমি বললাম কত ডিগ্রি না 120 ডিগ্রি বলে ফেললাম। এবারে এর মাঝখান থেকে একটা আমি রেখা টানলাম যেটা এইভাবে গেল, মনে করো এটা পি, ঠিক আছে। এবারে যে দুটো কোণ তৈরি হয়েছে অর্থাৎ কোণ বি ও পি সমান কোণ এ ও পি হয়ে গেল, তখন এই যে ও পি রেখাটা দেখতে পাচ্ছ, এই যে ও পি রেখাটা, এটাকে এই যে এ ও বি কোণের কি বলা হবে, অ্যাঙ্গেল বাইসেক্টর। কি বলা হবে, অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। আচ্ছা বাইসেক্টর কথার অর্থ কি, বাইসেক্টর অর্থ হচ্ছে সমদ্বিখণ্ডক, আর অ্যাঙ্গেল মানে এটাকে কোণ সমদ্বিখণ্ডক বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে কোণ সমদ্বিখণ্ডক কথাটা বোঝা গেল। চলে আসছে দেখো আমরা নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইডে বলছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ। এবার দেখো এই যে ছবিটা অঙ্কন করা হয়েছে, এই ছবিটার জন্য তোমাকে করেসপন্ডিং অ্যাঙ্গেল কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ছবিটার জন্য যদি আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখি তাহলে সেগুলো কীভাবে পাবো, দেখো দেখো অ্যাঙ্গেল ওয়ানের সঙ্গে কোনটা বলছে, অ্যাঙ্গেল 6। দেখো এই যে অ্যাঙ্গেল 1 দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেল 1-এর সঙ্গে এই অ্যাঙ্গেল 6টা ইকুয়াল, অ্যাঙ্গেল 2-এর সঙ্গে অ্যাঙ্গেল 5 ইকুয়াল, অ্যাঙ্গেল 3-এর সঙ্গে অ্যাঙ্গেল 7 ইকুয়াল, ঠিক আছে, বুঝতে পারলে। আর অ্যাঙ্গেল 4-এর সঙ্গে অ্যাঙ্গেল 8টা কিন্তু ইকুয়াল, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 8 এরা পরস্পরের অনুরূপ কোণ বা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এবারে দেখো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা হচ্ছে বহিক কোণ কাকে বলছে, ঠিক আছে। বহিক কোণ কোনগুলো না, যে কোণগুলো বাইরে অবস্থান করছে। দেখো কোন কোণগুলো বাইরে অবস্থান করছে যদি আমি একটু মুছে দিই তাহলে আমরা বুঝতে পারবো কোন কোণগুলো বাইরে অবস্থান করছে, আমরা দেখতে পাবো, ঠিক আছে। দেখো কোন কোণগুলো আমাদের বাইরে অবস্থান করছে, ঠিক আছে। দেখো বাইরে যদি অবস্থান করছে আমরা বলি এখানে, দেখো অ্যাঙ্গেল 1 বাইরে রয়েছে, অ্যাঙ্গেল 2 বাইরে রয়েছে, এদিকে অ্যাঙ্গেল 7 বাইরে রয়েছে, আর অ্যাঙ্গেল 8 বাইরে রয়েছে। তাই অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 7 আর অ্যাঙ্গেল 8কে আমরা কি বলছি, বহিক কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। একই রকমভাবে দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তঃকোণ কাকে বলছি, যে কোণগুলো ভেতরে রয়েছে। কোন কোন কোণ আমাদের ভেতরে রয়েছে, দেখো অ্যাঙ্গেল 3 রয়েছে, অ্যাঙ্গেল 4 রয়েছে, অ্যাঙ্গেল 5 রয়েছে, অ্যাঙ্গেল 6 রয়েছে। তাই অ্যাঙ্গেল 3, 4, 5, 6কে আমরা অন্তঃকোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলছি, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছ এই যে যে এরিয়াটা, এই এরিয়াটার বাইরের গুলো ইধারের কোণ, ইধারের কোণ বহিক কোণ, আর ভেতরের যে কোণগুলো আছে সেগুলোকে আমরা বলছি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তঃকোণ, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি অল্টারনেটিভ অ্যাঙ্গেল বা বিকল্প কোণের চিন্তা ভাবনায় আসি তাহলে কিভাবে কি করতে পারবো, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা অল্টারনেটিভ অ্যাঙ্গেল বা হচ্ছে বিকল্প কোণ। বিকল্প কোণগুলো মানে কি, এই দেখো এই 3 কোণটাকে যদি আমি ধরি, ঠিক আছে, 3-এর সঙ্গে 5 দেখো অল্টারনেটিভভাবে আছে, দেখো এটা এ সাইডে আছে, এটা এ পাশে আছে। সিমিলারলি 6-এর সঙ্গে দেখো 4 আছে, তাই না, 6-এর সঙ্গে 4 আছে। এই তার জন্য অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6 পরস্পরকে কী বলা হচ্ছে, বিকল্প কোণ বা হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। কী বলা হচ্ছে, অল্টারনেটিভ অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে তোমাদের দেখো কোন কোন ধারণা কনসেপ্ট ক্লিয়ার হলো। প্রথম কথা অনুরূপ কোণের ধারণা ক্লিয়ার হলো, বহিক কোণ ধারণা বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অন্তঃকোণের ধারণা বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর হচ্ছে বিকল্প কোণ বা অল্টারনেটিভ অ্যাঙ্গেল সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখো এবার আমরা চলে আসছি ট্রাইঅ্যাঙ্গেল। আমাদের কোণ আর লাইন শেষ হয়ে গেল, আমরা ট্রাইঅ্যাঙ্গেলে চলে আসছি। দেখো ট্রাইঅ্যাঙ্গেল বলতে আমরা কি বলতে চাইছি, ট্রাইঅ্যাঙ্গেল বলতে আমরা ত্রিভুজ বাংলায় যাকে বলি। তো ত্রিভুজ কাকে বলে, দেখো কি বলছে, 3টি রেখা দ্বারা ঘেরা। ত্রিভুজে যদি আমি একটা ছবি আঁকি, কেমন ছবি হতে পারে, মনে করো এই হচ্ছে আমার এটা কি ত্রিভুজ, ঠিক আছে। তাহলে দেখো 3টে রেখা দ্বারা ঘেরা দেখতে পাচ্ছ, এই একটা রেখা দেখতে পাচ্ছ, এই একটা রেখা দেখতে পাচ্ছ, আর এই একটা রেখা দেখতে পাচ্ছ। 3টি রেখা দ্বারা ঘেরা, যার 3টে আভ্যন্তরীণ কোণ রয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, ঠিক আছে। 3টে শীর্ষবিন্দু রয়েছে, এই এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। তাকেই আমরা কি বলছি,
ত্রিভুজ কিন্তু বলছি। দেখো এরকম যদি আমি একটা চিত্র আঁকি, এরকম একটা চিত্র, এটা কিন্তু ত্রিভুজ কখনোই হবে না, কারণ এটা সীমাবদ্ধ নয়। এখানে দেখো এই জায়গাটা খোলা রয়েছে, তাহলে এটা সীমাবদ্ধ চিত্র নয়, তার জন্য এটা ত্রিভুজও কিন্তু হবে না। তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, ত্রিভুজের তিনটে তোমার কি রয়েছে? আভ্যন্তরীণ কোণ রয়েছে, তিনটে শীর্ষবিন্দু রয়েছে, তিনটে বাহুও কিন্তু রয়েছে। এবারে দেখো টাইপস অফ ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজ ক প্রকার হয়। ঠিক আছে, দেখো ত্রিভুজকে বাহু বেঁধে ভাগ করা যায় আর কোণ বেঁধে ভাগ করা যায়। প্রথমে বাহু বেঁধে আসি। বাহু বেঁধে ত্রিভুজ তিন প্রকার। একটা দেখো এই যে বিষমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে এদিকে তোমার আছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? দেখো বিষমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান সমান নয়। মনে করো এরকম একটা চিত্র। ঠিক আছে, যদি আমি এখানে খেয়াল করি, এই তিনটে বাহু অর্থাৎ যদি আমি এ বি আর সি লিখি, এই তিনটে বাহু কখনো সমান নয়। তার মানে এ বি নট ইজিক্যাল টু বি সি নট ইজিক্যাল টু সি এ। তাহলে এগুলো হয়ে যাবে কি? বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান নয়। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ দেখো, ধরো মনে করো এরকম একটা আমি চিত্র অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাবে এই যে এ বি আর সি, এখানে যদি খেয়াল করো এই যে এ বি বাহুটা আর হচ্ছে বিসি বাহুটা সমান। তার মানে দেখো এ বি সমান হচ্ছে বি সি নট ইজিক্যাল টু কি সি এ। যেহেতু এই দুটো বাহু সমান তাই একে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর যদি আমরা সমবাহু ত্রিভুজের কথা বলি তাহলে বুঝতেই পারছো সমবাহু ত্রিভুজ কেমন হবে না। মনে করো এরকম একটা চিত্র। ঠিক আছে, যে ত্রিভুজের তিনটে বাহুই সমান, এ বি সি, এ বি বি সি আর সি এ তিনটে বাহুই সমান। তার মানে এ বি সমান বি সি সমান সি এ, তাকে আমরা কি বলছি? সমবাহু ত্রিভুজ বলছি, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, নেক্সট দেখো যদি আমরা কোণের ভিত্তিতে ভাগ করি তাহলেও তিন ভাগে ভাগ করা যায়। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে অ্যাঙ্গেলই কী হবে? তিনটে কোণই কিন্তু তোমার অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ হবে। তিনটে কোণই কী হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। ছবি কিরম হবে? মনে করো এরকম একটা ছবি আঁকলাম। ঠিক আছে, দেখো এই যে তিনটে অ্যাঙ্গেল 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করতে হবে? যে কোনো একটা অ্যাঙ্গেল কী হতে হবে? 90 ডিগ্রি বা সমকোণ হতে হবে। ছবি কিরম হতে পারে? এই মনে করো একটা ছবি এঁকে ফেললাম। ঠিক আছে, যার এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও একটা কোণ তোমাকে কি হতে হবে? স্থূলকোণ কিন্তু হতে হবে। স্থূলকোণ বলতে কি না 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম হতে হবে। ছবি যদি আমরা আঁকি তাহলে ছবিটা কীভাবে আঁকতে পারবো? এরমভাবে ছবিটা আঁকতে পারবো, যার এই কোণটা দেখো, এই যে কোণটা, এই কোণটা কী হবে? স্থূলকোণ কিন্তু হয়ে যাবে। তাহলে বাহুভেদে ত্রিভুজ ক প্রকার হলো? তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের কোনো বাহু সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কোণ ভেদেও তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটে কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ কিন্তু বলা হয়। ঠিক আছে, চলে আসছি দেখো আমাদের নেক্সট স্লাইডে। দেখো বলছে প্রপার্টিস অফ এ ট্রাইঅ্যাঙ্গেল, মানে ত্রিভুজের কি কি হচ্ছে ধর্ম বা প্রপার্টি রয়েছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো তোমাদের যেটা দিয়েছে, সেটা দেখো যে একটি ত্রিভুজের তিনটি আভ্যন্তরীণ কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই যে ত্রিভুজটা যদি খেয়াল করে দেখো, এখানে একটা এ কোণ রয়েছে, বি কোণ রয়েছে আর সি কোণ রয়েছে। ঠিক আছে, তাহলে এই কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান অলওয়েজ কত হবে? 180 ডিগ্রি হবে। সেটা যেরকম ধরনের ত্রিভুজ হোক না কেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি কিন্তু হয়। ঠিক আছে, সেকেন্ড দেখো কি বলছে, একটি ত্রিভুজের তিনটি ক্রমকৃত বহিকোণের যোগফল 360 ডিগ্রি হয়। ক্রমকৃত বহিকোণ মানে কি? ধরো এই যে একটা বহিকোণ দেখো, এই যে এই অ্যাঙ্গেলটার বহিকোণ কত না? এই যে 1। আর এই যে সেকেন্ড অ্যাঙ্গেলটার বহিকোণ এই যে কোণ 2, থার্ড অ্যাঙ্গেলের বহিকোণটা কোণ 3। ঠিক আছে, এদের যোগফল কত ডিগ্রি হবে? সবসময় 360 ডিগ্রি হবে। মানে কোণ 1 প্লাস কোণ 2 প্লাস কোণ 3 ইজিক্যাল টু কত ডিগ্রি? 360 ডিগ্রি কিন্তু হবে। কেন 360 ডিগ্রি হবে? দেখো আমরা যদি এখানে খেয়াল করি, এই পুরো একটা স্ট্রেট লাইন, তার মানে পুরোটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে এটা কত হবে? 360 মাইনাস ভেতরেরটা, তাই না? তার মানে
যদি আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করি কিভাবে করতে পারবো, দেখো যদি আমরা এটাকে প্রমাণ করি, এটা মনে করলাম আমি এক্স কোণ, এটা ওয়াই কোণ, আর এটা জেড কোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই যে পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা কোণের মান কত? 2। তাহলে এটা কত হবে? 180 মাইনাস 2। তাহলে দেখো যোগফল কত হচ্ছে? 180 মাইনাস কোণ 2 প্লাস দেখো এটা 180 কোণ মাইনাস কত হবে? 1। তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 1 প্লাস এটা একই রকমভাবে ভেতরেটা জেডের মান কত হবে? 180 থেকে 3 বাদ দিতে হবে, কারণ স্ট্রেট লাইন। তাহলে 180 মাইনাস কত? 3 সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। একটা 180 একটা 180 কেটে দাও, ঠিক আছে। তাহলে দেখো এগুলো সব কোণ, সবগুলো কোণ ওপারে নিয়ে নাও। তাহলে দেখো -1 ছিল, ওপারে গিয়ে +1 কোণ হয়ে গেল। -2 ছিল, +2 কোণ হয়ে গেল। -3 ছিল, +3 হয়ে গেল। সমান দেখো 180 আর 180 যোগ করলে কত হবে? 360 ডিগ্রি হবে। দেখো এখান থেকে প্রমাণ করে দিলাম। থার্ড যে প্রপার্টি বলছে, একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলিও কী হবে? সমান হবে। যেমন দেখো এখানে যদি খেয়াল করি, এই যে এবিসি ত্রিভুজের এই যে এবি বাহু আর এসি বাহু সমান, তাহলে আমি দেখতে পাচ্ছি এবি বাহুটা এসি বাহুর সঙ্গে সমান। তাহলে এই যে বিপরীত ধারে কোণটা রয়েছে, এই দুটো কোণও সমান হবে। তার মানে কোণ এ বি সি সমান কোণ কী হবে? এ সি বি কিন্তু হবে, ঠিক আছে। এই জন্য বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজের, ঠিক আছে, যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলি যার দুটো বাহু সমান, সেক্ষেত্রে তার দুটো কোণও কিন্তু সমান হয়, ঠিক আছে। দুটো বাহু সমান হলে দুটো কোণও কী হবে? সমান কিন্তু অবশ্যই হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের তিনটে প্রপার্টি দেখলাম, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট প্রপার্টিতে। নেক্সট প্রপার্টি কী বলছে? যে একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে ওই কোণের বিপরীত বাহুগুলিও সমান হতে হবে। মানে আগের যেটা এই যে 3 নম্বরটা পড়লাম, এটার ঠিক অপোজিটটা বলছে। এখানে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হতো, এখানে দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান হবে। যেমন দেখো এই যে দুটো ত্রিভুজ, মনে করলাম এই যে এ বি সি কোণ আর এসি বি কোণ সমান। তার মানে এ বি সি কোণ আর এসি বি কোণ যদি সমান হয়ে যায়, তাহলে যে দুটো বিপরীত বাহু আছে অর্থাৎ এ বি বাহু আর এসি বাহুও কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে এ বি বাহুটা এসি বাহুর সঙ্গে কী হবে? সমান হবে। তার মানে দুটো কোণ সমান হলে তার দুটো বিপরীত বাহু সমান, আর দুটো বাহু সমান হলে তার দুটো বিপরীত কোণও কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে সিমিলার কন্ডিশন এখানেও পড়বে। যদি সেটা হচ্ছে দুটো কোণ ত্রিভুজের সমান হয়, তাহলে দুটো বাহু কী হবে? সমান হবে। তারপরে দেখো 5 নম্বর যেটা আমাদের প্রপার্টি বলছে, যে কি বলছে? যে বৃহত্তর দিকের বিপরীত কোণটি ছোট দিকের বিপরীত কোণের চেয়ে বড়, ঠিক আছে। বৃহত্তর দিকের বিপরীত কোণটি ছোট দিকের বিপরীত কোণের চেয়ে বড়, ঠিক আছে। মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, দেখো এই যে অংশটা, এটা যদি আমি ছোট বাহু ধরে নেই, তাহলে এর কোণটাও কী হবে? ছোট হবে। আর সব থেকে ছোট বড় যদি আমি কোণ ধরি, তার বিপরীত বাহুটা বড় হবে। একটু ছবিটা আঁকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমি এরকম একটা চিত্র অঙ্কন করলাম, ঠিক আছে। আমরা যদি দেখি যে সব থেকে ছোটো কোণ কোনটা, না সব থেকে ছোটো কোণ হচ্ছে এই কোণটা, মনে করো এ বি আর হচ্ছে সি। তাহলে দেখো কোণ বি এ সি সব থেকে কী হচ্ছে? ছোট, বা হচ্ছে স্মলেস্ট, হচ্ছে স্মলেস্ট অ্যাঙ্গেল বা সব থেকে ছোটো কোণ। এটা যদি সব থেকে ছোটো কোণ হয়ে যায়, তাহলে এই যে বিসি বাহুটা সব থেকে ক্ষুদ্রতর বাহু হয়ে যাবে, ঠিক আছে। মানে ছোট কোণের বিপরীত বাহু সব থেকে ছোট, আর বড় কোণের বিপরীত বাহু সব থেকে বড়। তাহলে বিসিটা হচ্ছে স্মলেস্ট কী হয়ে যাবে? স্মলেস্ট হচ্ছে বাহু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি দেখো যদি আমি খেয়াল করি, এই কোণটা সব থেকে বড়, তার মানে কোণ এ বি সি হচ্ছে লার্জেস্ট অ্যাঙ্গেল, তাই না? কোণ এ বি সি কী হয়ে গেল? লার্জেস্ট অ্যাঙ্গেল হয়ে গেল। তার মানে এর বিপরীত ধারে যে বাহুটা রয়েছে অর্থাৎ এই যে এসি বাহুটা, এই এসি বাহুটা কিন্তু লার্জেস্ট বাহু কিন্তু হয়ে যাবে। তার মানে ছোট কোণের বিপরীত বাহু ছোট, আর বড় কোণের বিপরীত বাহু সবসময় কী হয়? বড় হয়, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কী বলছে দেখো, বলছে বৃহত্তর কোণের বিপরীত দিকটি ছোট কোণের বিপরীত দিকের চেয়ে বড় হয়, ঠিক আছে। আগে যেটা বললাম সেটাই এখানে ব্যাখ্যা করেছে, আর এখানে বললাম না, আগেরটাতে আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। নেক্সট দেখো বলছে যে কনসেপ্টটা, সেটা কি বলছে দেখো, বলছে যে যদি একটি দিক আরও প্রসারিত করা হয়, তাহলে বহিক কোণের মান দুটি বিপরীত আভ্যন্তরীণ কোণের যোগফলের সঙ্গে সমান হয়। দেখো এটা দেখো বহিক কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই বহিক কোণের মানটা এই যে এ কোণ দেখতে পাচ্ছ আর বি কোণ দেখতে পাচ্ছ তার সঙ্গে সমান। মানে কি বলতে চাইছে? কোণ সি সমান, ঠিক আছে, এক্সটেরিয়র মানে বাইরের, কিন্তু বহিক কোণটা ভেতরেটা নয়। কোণ সি সমান, বা এটাকে আরেকটুভাবে এভাবে লিখতে পারি, দাঁড়াও এভাবে লিখে দিই তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ধরো এভাবে লিখে দিলাম যে বহিক কোণ, ঠিক আছে, বহিক কোণ সি সমান কোণ এ প্লাস কী হবে? কোণ বি।
কিন্তু এটা কেন হচ্ছে, ঠিক আছে, আমরা যদি একটু প্রমাণ করার চেষ্টা করি। ধরো মনে করলাম এটার কোণের মান কত সি, ঠিক আছে। এবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তার মানে কোণ এ প্লাস হচ্ছে কোণ বি প্লাস কোণ সি সমান কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে দেখো কোণ সি সমান কত পাবো না 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে কোণ এ প্লাস হচ্ছে কোণ বি, ঠিক আছে। এবারে দেখো এই অ্যাঙ্গেলটার কথা যদি বলি, এটা তো একটা স্ট্রেট লাইন মানে পুরো অ্যাঙ্গেল কত ডিগ্রি 180 ডিগ্রি। আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে গেলে সেখান থেকে ইন্টেরিয়র সে অ্যাঙ্গেলটা 180 থেকে বাদ দিতে হবে। তার মানে বহিক কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস ইন্টেরিয়র অ্যাঙ্গেল সি। তার মানে দেখো 180 ডিগ্রি মাইনাস হবে, এটা দাঁড়াবে, তাই না। তার মানে মাইনাস 180 ডিগ্রি, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটে কোণ এ প্লাস কোণ বি। তার মানে এটা কেটে যাবে, তাহলে কত বেরোবে কোণ এ প্লাস কোণ বির সঙ্গে সমান হবে। তার মানে যে কোনো কোণের বহিক কোণটা বিপরীত দুটো কোণের যোগফলের সঙ্গে কী হবে সমান কিন্তু হয়ে যাবে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কী বলছে, নেক্সট স্লাইড বলছে যে ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল। ইনইকুয়ালিটি মানে কি, ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল কি বলছে যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। ধরো যেমন এখানে একটা ছবি দিয়েছে, ঠিক আছে, মনে করছি এবিসি একটা ত্রিভুজ, যার এই বাহুটা এ, এই বাহুটা বি আর এই বাহুটা সি। তাহলে যে কোনো দুটো বাহুকে যদি যোগ করি সেটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। যেমন দেখো বি প্লাস সি বাহুটার এর থেকে বড় আর বি মাইনাস সির ভ্যালুটা এর থেকে কী হতে হবে ছোটো। একই রকম এ প্লাস সি বাহুর দৈর্ঘ্য বি বাহুর থেকে বড় আর এ মাইনাস সিটা বির থেকে ছোট। এ প্লাস বিটা সি বাহুর থেকে বড় কিন্তু এ মাইনাস বির থেকে ছোট, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল। এবারে পাইথাগোরাস থিওরেম কাকে বলে? পাইথাগোরাস থিওরেম কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাজ করে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করে কাজ করে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের এই অংশটাকে জানো আমরা কি বলি অতিভুজ বলি, এই অংশটাকে আমরা কি বলি অতিভুজ বলি, তাই না। আর এই অংশটাকে আমরা কি বলি ভূমি বলি, ঠিক আছে, ভূমি। আর এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলে থাকি লম্ব, ঠিক আছে। তো পাইথাগোরাস থিওরেম কি বলছে যে লম্বর যদি তুমি স্কোয়ার করো আর ভূমির স্কোয়ার করে তাকে যদি যোগ করো সেটা অবভিয়াসলি অতিভুজের স্কোয়ারের যোগফলের সঙ্গে কী হয় সমান হয়। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কী হয় অতিভুজের স্কোয়ার কিন্তু হয়। তাহলে এখানে দেখো লম্ব যদি বলি কি আছে বি আছে, তার মানে বি স্কোয়ার প্লাস ভূমি কত এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে সি স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে এটাই হচ্ছে তোমার কি পাইথাগোরাস থিওরেম। এবারে পাইথাগোরাস কিছু ট্রিপলেটস রয়েছে যেটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করবো, একটু ট্রিপলেটসের ধারণা দিয়ে দিই। পাইথাগোরাস, ঠিক আছে, পাইথাগোরাস ট্রিপলেটস, ঠিক আছে। পাইথাগোরাস ট্রিপলেটসটা কি? পাইথাগোরাস ট্রিপলেটস আর কিছুই নয়। ধরো মনে করলাম আমি কোনো একটা ত্রিভুজের ভূমি, ঠিক আছে, ভূমি, এই যে ভূমি অর্থাৎ বি, লম্ব এটা ছিল, ঠিক আছে। ধরো আমি কোনো একটা ত্রিভুজের ভূমি মনে করলাম, ভূমির মানটা হচ্ছে মনে করো 2 মনে করলাম, ঠিক আছে। ভূমি মান কত মনে করলাম 2, ঠিক আছে। আচ্ছা, লম্বর মানটা আমি মনে করলাম 3, ঠিক আছে, লম্বর মানটা 3। তাহলে অতিভুজ কত হবে দেখো, অতিভুজ সমান হবে, দেখো অতিভুজের স্কোয়ারটা ছিল উপরে গেলে √/, হবে। তার মানে সূত্র কি √/, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো যদি অ্যাড আপ করি 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9, তাই তো। আচ্ছা 3 3 9, আচ্ছা এটা 4 আর 9 না ধরে এটাকে একটু চেঞ্জ করে নাও, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। মনে করো আমি ভূমিটা ধরলাম 4, ঠিক আছে, আর ওটা 3 থাকলো, তাহলে এটা কত হবে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে, ঠিক আছে। 16 প্লাস 9, 16 প্লাস 9 করলে দেখো √/, 25 আসবে, তার মানে কত বেরোচ্ছে 5 একক, অতিভুজের মান কত বেরোলো 5। তাহলে আমরা এই যে এখান থেকে 3 4 আর 5 পেলাম, এটাই হচ্ছে কিন্তু একটা পাইথাগোরাস ট্রিপলেট। মানে কোনো একটা ত্রিভুজের ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, তাহলে অতিভুজ অবশ্যই 5 হবে। বা উল্টোটাও হতে পারে যে যদি লম্ব 3 হয় ভূমি 4 হয় তাহলে অতিভুজ কত হবে 5 হবে, ঠিক আছে। এই দুটো পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে কিন্তু অতিভুজ সবসময় কি থাকবে একই কিন্তু থাকবে। এগুলোকে পাইথাগোরাস ট্রিপলেটস বলা হয়, ঠিক আছে। দেখো পাইথাগোরাস ট্রিপলেটস কিছু রয়েছে, তোমাদের সেগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। এগুলো সাধারণত পরীক্ষায় জিজ্ঞেস করে। দেখো 3 4 5, 5 12 13, দেখো 5 স্কোয়ার কত হয়, 5 স্কোয়ার দেখো 25 হয়, আর 12 স্কোয়ার কত হয়, 12 স্কোয়ার হচ্ছে 144 হয়, যোগ করলে তুমি কত পাবে 169 পাবে। যদি √/, করে দাও কত চলে আসবে 13 চলে আসবে। তাহলে 5 12 13, 7 24 25, 8 15 17, 9 40 41 এই সমস্ত রয়েছে, ঠিক আছে।
হ্যাঁ, এখন মোটামুটি কোশ্চেন বেশি আসছে, এই 20, 99, 101 এখান থেকে আসছে, এই যে 36, 77, 85 এখান থেকে দিচ্ছে কিছু, ঠিক আছে, আর 20, 21, 29 এখান থেকে বেশি কোশ্চেন আসছে। এবারে কি বলছে দেখো, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অন দিস ট্রিপলেটস উইল অলসো রেজাল্ট ইন ট্রিপলেটস, মানে ধরো 3, 4, 5 ছিল, ঠিক আছে, 3, 4 আর হচ্ছে 5, ঠিক আছে, তাহলে এটা এর সঙ্গে ইকুয়াল কি হতে পারে, 2 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, 6 হয়ে গেল, 8 হয়ে গেল, আর 10 হয়ে গেল, এটাও কিন্তু একটা ট্রিপলেটস। মানে এগুলো হচ্ছে একদম মৌলিক, ঠিক আছে, মানে মেইন, এগুলোকে কোনো সংখ্যা দিয়ে গুণ করো বা কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, সেটাও কিন্তু এর কিন্তু ট্রিপলেটস অবশ্যই হবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণ দ্বিবিভাজক চলে আসছে, ঠিক আছে। দেখো একটি রেখাংশ যখন একটা কোণকে সমান দুটো অংশে ভাগ করবে, তখন আমরা তাকে কি বলবো, অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণ দ্বিবিভাজক বলবো। দেখো এখানে একটা কোণ রয়েছে, ধরো এ বি সি একটা কোণ রয়েছে, ঠিক আছে, তাহলে কোণ কত রয়েছে, কোণ এ বি সি রয়েছে। এই যে বিডি বাহুটা দেখতে পাচ্ছ, এই যে বিডি বাহুটা, এই বিডি বাহুটা এই এবিসি কোণকে দেখো দুটো ভাগে ভাগ করেছে, এই ধারে একটা থিটা রয়েছে, এধারে একটা থিটা রয়েছে, তাহলে এই বিডিটাকে আমরা কি বলবো, এবিসি কোণের হচ্ছে সমদ্বিখণ্ডক। এবং যেহেতু এটা মানে ভেতরের দিকে তোমার হচ্ছে বিভাজন করেছে, তাই এটাকে বলা হবে, বিডিটাকে বলা হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে, অর্থাৎ অন্তঃকোণ সমদ্বিখণ্ডক। আর দেখো এই বহিক কোণটা কত, এটা বহিক কোণ, দেখো বিটা বহিক মানে বাইরে থেকে হচ্ছে ভাগ করেছে, তাই বিটাকে আমরা বলবো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর বা বহিষ্কোণ সমদ্বিখণ্ডক, বহিঃকোণ সমদ্বিখণ্ডক, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি আমরা দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি বলছে, নেক্সট স্লাইড কি বলছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে কি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে আমরা যদি কোনো এরকম এক্স আকারের চিত্র নেই, ঠিক আছে, তাহলে দেখতে পাবো এই অ্যাঙ্গেলটা যা হবে, এই ধারের অ্যাঙ্গেলটা এই ধারের অ্যাঙ্গেলটা সিমিলার হবে, সিমিলারলি এই ধারের অ্যাঙ্গেলটা যা হবে এই ধারের অ্যাঙ্গেলটাও তাই হবে। তার মানে এটা যদি কোণ 1 মনে করি, আর কোণ 2, আর কোণ 3, আর এটা কোণ 4 মনে করি, তাহলে কোণ 1টা কোণ 2 এর সঙ্গে সমান, আর কোণ 3টা কোণ 4 এর সঙ্গে সমান, এবং এদের মানে পরস্পরকে কি বলা হচ্ছে না, হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হচ্ছে। তারপরে দেখো সাম আদার প্রপার্টিস দিয়েছে, কি দিয়েছে দেখো, এই একটা ত্রিভুজ আমি মনে করলাম, যার বহিক কোণগুলো কত না, এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, আর এই কোণটা হচ্ছে গামা। এবার এই তিনটে কোণের যোগফল যদি আমরা বের করি, সেটা কত হবে সেটা এবার আমরা বের করব। দেখো এই কোণটা যদি আমি মনে করি, ভেতরে কোণটা আমি মনে করলাম এ কোণ, ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করে নিই, মনে করো এই কোণটা হচ্ছে এ কোণ, এই কোণটা বি কোণ, আর এই কোণটা হচ্ছে সি কোণ, ঠিক আছে। তাহলে দেখো আলফা সমান কত বেরোবে না, দেখো আলফা সমান, দেখো পুরোটা 360 ডিগ্রি থেকে এ বাদ দেবো, তাহলে 360 ডিগ্রি মাইনাস কত এ, ঠিক আছে। এখান থেকে দেখো আমি কি পাবো, এ সমান 360 ডিগ্রি মাইনাস কত না আলফা, ঠিক আছে, 360 ডিগ্রি মাইনাস কত হবে আলফা। সিমিলারলি বি সমান কত পাবো, 360 ডিগ্রি মাইনাস দেখো কত পাবো বিটা। সিমিলারলি সি সমান কত পাবো, 360 ডিগ্রি মাইনাস হচ্ছে গামা। এবার আমরা জানি ত্রিভুজের এই তিন কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে এই তিনটাকে যোগ করলে কত ডিগ্রির সঙ্গে সমান হবে, 180 ডিগ্রির সঙ্গে সমান হবে, ঠিক আছে। তার মানে দেখো আমি কি লিখতে পারবো, যে 360 ডিগ্রি মাইনাস আলফা প্লাস 360 ডিগ্রি মাইনাস বিটা প্লাস 360 ডিগ্রি মাইনাস গামা সমান কত 180 ডিগ্রি, ঠিক আছে। আলফা বিটা গামাকে সব উপরে নিয়ে চলে যাও, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা চলে আসবে, 180 ডিগ্রিকে এপারে নিয়ে এসো, তাহলে 360 তিনটে আছে, তার মানে কত হচ্ছে 1080 ডিগ্রি, ঠিক আছে, 1080 ডিগ্রি মাইনাস কত থাকছে 180 ডিগ্রি, বিয়োগ করলে কত পাবে তুমি 900 ডিগ্রি পাবে। তার মানে এখান থেকে আমরা কি পেলাম না, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু হচ্ছে 900 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। এটা একটা প্রপার্টি তোমার হতে পারে, ঠিক আছে। দেখো তারপরে নেক্সট চিত্র যেটা দিয়েছে সেটা দেখো কি বলতে চাইছে, যে দেখো এরকম যদি একটা চিত্র হয়, তাহলে এই বাইরের অ্যাঙ্গেলগুলো মনে করো এ বি সি এর এ বি বাহুটাকে বাড়ানো হয়ে গেল, এসি বাহুটাকে বাড়িয়ে দিলাম, এদের বহিঃকোণ কত না, এই যে θ1 আর এটা কত θ2, ঠিক আছে। তাহলে এই θ1 θ2 থেকে আমি এই এর ভ্যালুটা বের করতে পারি, কীভাবে বের করতে পারবো, দেখো এটা স্ট্রেট লাইন, মানে পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাই না, 180 ডিগ্রি যদি হয়ে যায়, ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 180 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এই কোণের ভ্যালুটা কত হবে না, দেখো এই কোণের ভ্যালুটা হবে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে θ1,
সিমিলারলি এই যে কোণটা, এই কোণটার ভ্যালু কত হবে না 180 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা 2। এবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এ কোণের মান আমি এই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এ প্লাস এটার মান কত না 180 ডিগ্রি মাইনাস থিটা 1। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা 1 প্লাস এটার ভ্যালু কত না 180 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা 2 সমান ত্রিভুজের 300 কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়, লিখে ফেললাম। তাহলে দেখো একটা 180 180 তো কেটে গেল। তাহলে এ সমান দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা 1 প্লাস থিটা 2 ছিল, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 হয়ে গেল, প্লাস 180 উপরে গেলে মাইনাস 180 ডিগ্রি হয়ে গেল। তার মানে তোমার ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো দাঁড়ালো এখান থেকে যে এ কোণের মানটা থিটা 1 প্লাস থিটা 2 থেকে 180 ডিগ্রি বাদ দিলে যেটা হয় সেটাই তোমার এ কোণের ভ্যালু কিন্তু চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড বলছে দেখো অ্যালটিটিউড, হাইট বা পারপেন্ডিকুলার কাকে বলে। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকে আঁকা একটি লম্ব, একটি ত্রিভুজের সর্বদা 3টি উচ্চতা এবং উচ্চতা ত্রিভুজের ভেতরে এবং বাইরে উভয় হতে পারে। ঠিক আছে, তার মানে কোনো একটা ত্রিভুজ, মনে করো এই যে একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজটার কথা যদি আমি ধরে নেই, ঠিক আছে, এই ত্রিভুজটার কথা যদি আমি ধরে নেই তাহলে আমি কি দেখতে পাবো না এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি খেয়াল করি তাহলে এই যে বি আর সি বাহুটা ছিল এর এই যে এম বিন্দু থেকে এই যে কোণের ওপরে যে লম্বটা টানা হয়েছে, ঠিক আছে, বিপরীত শীর্ষবিন্দু থেকে এটাকেই আমরা উচ্চতা বলছি। অর্থাৎ এই যে এ এম দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার উচ্চতা বা হাইট। ঠিক আছে, এবারে কি বলা হচ্ছে একটা ত্রিভুজে 3টে উচ্চতা থাকে, কারণ তুমি এখান থেকেও একটা লম্ব টানতে পারবে, আবার সি বিন্দু থেকেও কিন্তু তুমি একটা লম্ব টানতে পারবে, যার ফলে 3টে উচ্চতা থাকে কিন্তু। ঠিক আছে, আর দেখো এই যে উচ্চতাটা ত্রিভুজের বাইরেও থাকতে পারে আর ভেতরেও থাকতে পারে। যেমন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি বাহু কিন্তু এখানে, কিন্তু এ থেকে যদি লম্ব টানি সেটা এম এ আসছে, সেটা ত্রিভুজের বাইরে আসছে। ঠিক আছে, আর এখানে তোমরা 3টে তুমি এই যে দেখতে পাচ্ছ 3টে তোমার কি না 3টে অ্যালটিটিউড বা হচ্ছে হাইট। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকে আঁকা সরল রেখা যা বিপরীত দিকটিকে সমান অংশে বিভক্ত করে। প্রথম কথা কি বলতে চাইছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো এই যে এখানে একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ রয়েছে মনে করো। ঠিক আছে, মনে করো এই একটা ত্রিভুজ রয়েছে আমার কাছে, এরকম একটা ত্রিভুজ। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, এখান থেকে লম্ব অঙ্কন করলে এই যে সম্পূর্ণ বাহুটা ছিল এই বাহুটাও সমান দুটো অংশে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, সেটা এখানে বলতে চাইছে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট স্লাইডে। দেখো কি বলছে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর কাকে বলে। ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর কাকে বলে না একটা লম্বদ্বিখণ্ডক হলো একটি রেখা। পারপেন্ডিকুলার বাইসেক্টরকে বাংলায় বলা হয় লম্বদ্বিখণ্ডক। ঠিক আছে, বা লম্ব সমদ্বিখণ্ডক, যা একটি রেখার অংশকে দুটি সমান অংশে দ্বিখণ্ডিত করে এবং ছেদ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে এ থেকে একটা রেখা টেনে আমরা কোথায় এলাম, এই যে এই পয়েন্টটাতে এলাম, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করলো, এটাকে দুটো সমান ভাগে ভাগ করলো। সিমিলারলি এখান থেকে একটা রেখা টেনে ওখানে গেলাম, সেটাও দুটো সমান ভাগে ভাগ করলো, 90 ডিগ্রি কোণ তৈরি করলো। সিমিলারলি সি থেকেও ঘটনাটা কিন্তু চলছে। তাহলে এই যে এ, এটা যদি এ পি মনে করি, ধরো আমি একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, মনে করো এটা এ পি, এটা কিউ আর এটা হচ্ছে আর। তাহলে তুমি দেখো এ পি আর হচ্ছে কিউ বি বি কিউ। ঠিক আছে, এক মিনিট, কিউ বি বা বি কিউ আর হচ্ছে সি আর, এরা পরস্পর কী হবে ওই লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে ও বিন্দুটা দেখতে পাচ্ছ ওকে আমরা সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র বলে থাকি। ঠিক আছে, ওটাকে আমরা কি বলে থাকি সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, আচ্ছা এর আগে, আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি আমরা দেখি কি বলছে থ্যালাস থিওরেম। এই উপপাদ্যগুলো থেকে তোমাকে ডাইরেক্ট কোশ্চেন পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে, ভ্যালু দিয়ে দেয়। থ্যালাস থিওরেম কি বলছে যে একটা ত্রিভুজের, ঠিক আছে, একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলে সেই রেখাটি অন্য দুটি বাহুকে সমানুপাতিকভাবে বিভক্ত করে। দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে এবিসি বাহু ছিল, এই বিসি বাহুর সমান্তরাল করে ডিই রেখা টানা হয়েছে, তাহলে এদের অনুপাতগুলো সমান ভাগে বিভক্ত হয়ে যায়। মানে দেখো এডি অনুপাত বিডি, ঠিক আছে, এডি ডিভাইডেড বাই বিডি সমান কি লিখতে পারবো না হচ্ছে এ ই বাই হচ্ছে কত ইসি। আবার লিখতে পারি দেখো এডি বাই হচ্ছে এ বি সমান হচ্ছে এ ই বাই হচ্ছে এ সি, এটা লিখতে পারি। আবার দেখো এডি ডিভাইডেড বাই হচ্ছে ইসি, ইসি সমান আমি এ ই ডিভাইডেড বাই কত লিখতে পারি বিডি লিখতে পারি। তার মানে যে কোনো রকমভাবে এদের অনুপাতগুলো কী আসবে সমান হবে, এটাই হচ্ছে থ্যালাসের উপপাদ্য বা থ্যালাস থিওরেম বলছে। নেক্সট দেখো বলছে মিড পয়েন্ট থিওরেম। ঠিক আছে, দেখো কি বলছে যখন একটি ত্রিভুজের দুটি সংলগ্ন বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে,
একটি সরল রেখার অংশ দ্বারা যুক্ত হয় তখন রেখার অংশটি অন্য বাহুর সমান্তরাল হয়। তার মানে কি বলছে, মনে করো তোমার কাছে এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এই একটা ত্রিভুজ আছে, মনে করো এটা এ বি আর হচ্ছে সি, ঠিক আছে। এবার আমি মনে করলাম যে এর মধ্যবিন্দু মনে করো ডি, এর মধ্যবিন্দু মনে করো ই। এখানে এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো, যে এই ডি বাহুটা আর বিসি বাহুটা পরস্পরের কী হয়ে যাবে, সমান্তরাল। তার মানে ডিই সমান্তরাল কী হয়ে যাবে, বিসি। এটাই তোমার কি বলছে, মিড পয়েন্ট থিওরেম কিন্তু বোঝাতে চাইছে। চলে আসছি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কী বলছে দেখো, নেক্সট স্লাইড বলছে যে অ্যাপোলোনিয়াস থিওরেম। অ্যাপোলোনিয়াস থিওরেম কী বলছে, যে কোনো ত্রিভুজের, ঠিক আছে, দুটি বাহুর বর্গের যোগফলের অর্ধেক, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর, ঠিক আছে, বর্গের যোগফলের অর্ধেক তৃতীয় বাহুর মধ্যেকার এবং তৃতীয় বাহুর অর্ধেক বর্গের সমষ্টির সঙ্গে সমান। তার মানে কি বলতে চাইছে, এই যে এবিসি চতুর্ভুজ দেখতে পাচ্ছ, এডিটা হচ্ছে কি মিডিয়ান বা মধ্যক, ঠিক আছে। তাহলে আমি বিডি সমান ডিসি লিখতে পারি, মানে এখান থেকে কি লিখতে পারি, বিডি সমান ডিসি সমান হাফ অফ বিসি, ঠিক আছে। তাহলে এই এ বি স্কোয়ার, ঠিক আছে, যদি খেয়াল করো তুমি এখানে খেয়াল যদি করো যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই টু করলে সেটা এডি স্কোয়ার প্লাস বিসি বাই টু এর হোল স্কোয়ারের সঙ্গে সমান। সিমিলারলি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই টু করলে সেটা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের সঙ্গে সমান হবে। এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই টু করলে সেটা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের সঙ্গে কিন্তু সমান হবে। এটাই তোমার বলছে কি অ্যাপোলোনিয়াস থিওরেম, ঠিক আছে। চলে আসছে দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কী বলছে দেখো, বলছে ক্রস ল্যাডার থিওরেম। কি বলছে, যদি এসি ছবিটা যদি খেয়াল করো এখানে, যদি এই যে এসি, ঠিক আছে, প্যারালাল ই এফ মানে এটা প্যারালাল বিডি, ঠিক আছে, হয়, তাহলে ই হলো সেই বিন্দু যেখানে এ বি এবং ডিসি পরস্পরকে ছেদ করে, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছে যে এই এসি, ঠিক আছে, এসি প্যারালাল যদি ইএফ হয়, প্যারালাল যদি বিডি হয়, তাহলে ই হচ্ছে সেই বিন্দুটা যেখানে এ বি ও সি ডি পরস্পরকে কী করেছে, ছেদ করেছে। এখান থেকে একটা সম্পর্ক তৈরি হয়, সেটা কি না, ওয়ান বাই ইএফ মানে ওয়ান বাই এই যে ইএফ দেখতে পাচ্ছ প্লাস ওয়ান বাই সমান ইজিক্যাল টু ওয়ান বাই এসি প্লাস হচ্ছে ওয়ান বাই বিডি। তার মানে তুমি কি দেখতে পেলে এখান থেকে, দেখতে পেলে ওয়ান বাই ইএফ সমান ওয়ান বাই এসি প্লাস ওয়ান বাই বিডি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্রস ল্যাডার থিওরেম। নেক্সট দেখো কি বলছে, নেক্সট যেটা চলে আসবো আমরা, সেটা কি, সেটা হচ্ছে তোমার এরিয়া অফ এ ট্রাইঅ্যাঙ্গেল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করানোর অনেক পদ্ধতি রয়েছে। প্রথম যদি আমরা সূত্র বলি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতে পারি, না হচ্ছে যে কোনো ত্রিভুজের, ঠিক আছে, বেস অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি ভূমি, ঠিক আছে, ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে। কি বললাম, যে কোনো ত্রিভুজের হাফ ইন্টু ত্রিভুজের ভূমি আর ত্রিভুজের উচ্চতা যদি আমি গুণ করে ফেলি তাহলে কিন্তু আমি তার ক্ষেত্রফল পেতে পারি। এবার যাদের ক্ষেত্রে ভূমি বা উচ্চতা জানা সম্ভব নয় তাদের ক্ষেত্রে এই 2 নম্বর সূত্রটা প্রয়োগ করা হয়। 2 নম্বর সূত্রে কি বলছে, এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু, ঠিক আছে। আচ্ছা, এখানে বলি এ প্লাস বি প্লাস সিটা কি, এ প্লাস বি প্লাস সি হচ্ছে পেরিমিটার, ঠিক আছে, পেরিমিটার, ঠিক আছে, যাকে আমরা বাংলায় বলি পরিসীমা, ঠিক আছে, পরিসীমা মানে ধারগুলোর বাহুগুলোর যোগফল, ঠিক আছে। এবারে দেখো এই যে এ প্লাস বি প্লাস সি বাই যখন 2 করে দিলে সেটা কি হয়ে গেল, অর্ধ পরিসীমা। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, সেটা কি হয়ে গেল, অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা কি হয়, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেটা তোমার এখানে দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলছে যে ইন এনি ত্রিভুজ এ বি সি এডি লম্ব বিসি, ঠিক আছে, এই যে এডি যদি বিসির উপর লম্ব হয় তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, যদি হচ্ছে এডি লম্ব বিসি হয়, এডি লম্ব হচ্ছে কি হয়ে যায়, বিসি হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি না, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এ বি বাহু কোনটা, এই বাহুটা এ বি স্কোয়ারের সঙ্গে ও সি স্কোয়ার যোগ করা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, সমান মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার স্কোয়ারের যোগফল, সেটা আবার এই যে ও বি বাহু আর এসি বাহুর স্কোয়ারের যোগফলের সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে।
চলে আসবো আমরা নেক্সট স্লাইডে, ঠিক আছে। নেক্সট স্লাইড কী বলছে দেখো, যে সাইন রুল। সাইন রুল মানে কি বলতে চাইছে, যে একটা ত্রিভুজ ধরো তুমি কল্পনা করে নাও, ঠিক আছে। এই মনে করো তোমার ত্রিভুজ, ঠিক আছে। এই মনে করো তোমার ত্রিভুজ এ বি আর হচ্ছে সি। এখান থেকে তুমি পারপেন্ডিকুলার টানলে, যার দৈর্ঘ্য আমি মনে করলাম এইচ, সেটা ডি বিন্দুতে ছেদ করলো। এই বাহুটা এ, এই বাহুটা বি আর এই বাহুটা সি। তাহলে কি বলছে, কিছুই নয়, যে বাহুটা নেব তার বিপরীত ধারের কোণটা নেব, ঠিক আছে। অর্থাৎ এই যে এ বাহু নিচ্ছি, তার বিপরীত ধারের কোণ কত আছে, এ। তাহলে এ বাই হচ্ছে সাইন এ, এ বাই সাইন এ সমান বি বাহু নিলে তার বিপরীত ধারের কোণ সাইন বি, তাহলে বি বাই হচ্ছে সাইন বি সমান দেখো সি বাই কত হবে, সাইন সি। তাহলে সি বাই সাইন সি সমান কি হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়। এটাই হচ্ছে তোমার কি সাইন রুল, ঠিক আছে। এবার এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করানো যায়। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এসি ইন্টু সাইন বি হয়, হাফ ইন্টু এসি ইন্টু কী হয়, সাইন বি হয়, ঠিক আছে। কেন হয় সেই প্রমাণটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে। আচ্ছা একটু ক্লিয়ার করে দিই সেই প্রমাণটা আমরা, আচ্ছা এখানেই দেখা যাবে। দেখো প্রমাণটা যদি আমরা করি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র পড়েছি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো হাফ থাকলো, ভূমি যদি মনে করি আমি এখানে এসি বাহুটাকে আমি ভূমি মনে করলাম, এসি বাহুটাকে, তাহলে হাফ ইন্টু এসি, ঠিক আছে, ইন্টু উচ্চতা কত হবে, তাহলে এইটা হচ্ছে আমার উচ্চ দাঁড়িয়ে যাবে, তাই না। এইটা আমার কি দাঁড়িয়ে যাবে, উচ্চ দাঁড়িয়ে যাবে। বা এভাবেও তুমি করতে পারো, ভূমিটাকে আমি ধরো মনে করলাম বিসি, ঠিক আছে, হাফ ইন্টু বিসি মনে করো, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। হাফ ইন্টু কী মনে করলাম, বিসি ভূমি মনে করলাম, ঠিক আছে, বিসি। উচ্চতা কত, এইচ, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ সমান দেখো হাফ ইন্টু, এবার দেখো এই যে অ্যাঙ্গেল, এটা কি দেখতে পাচ্ছ, এটা আর এই ত্রিভুজটা দেখো পরস্পর সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তার মানে দেখো হাফ ইন্টু যদি আমি বিসি রেখে দেই, তাহলে হাফ ইন্টু বিসি থাকলো, ইন্টু দেখো এইচটাকে আমি রিপ্লেস করবো। এইচটাকে কীভাবে রিপ্লেস করবো, দেখো আমরা লম্ব বাই হচ্ছে অতিভুজ বসাবো, ঠিক আছে। লম্ব বাই কি বসাবো, লম্ব বাই হচ্ছে অতিভুজ, মানে সাইন থিটা বসিয়ে নেবো, ঠিক আছে। কি বসিয়ে নেব, সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি আমরা এখানে বসাই, ঠিক আছে, সাইন থিটা বসালে দেখো আচ্ছা বিসি বাহু, ঠিক আছে, বিসি বাহু মানে অ্যাকচুয়ালি এ বাহু, ঠিক আছে। আচ্ছা লম্ব বাই অতিভুজ যদি আমরা করি, তাহলে দেখো এই যে ত্রিভুজটা যদি এ বি আছে তোমার ডি ধরি, তাহলে লম্ব কোণটা এডি, তাহলে দেখো এ ডি ডিভাইডেড বাই অতিভুজ কোণটা এ বি সমান কত হবে, সমান হবে হচ্ছে সাইন থিটা, তাই না, সাইন থিটা বা সাইন বি হবে এখানে ক্ষেত্রে, ঠিক আছে, সাইন বি। এবারে এডির মান কত, এইচ, তাহলে এইচ সমান কি বেরোচ্ছে, এ বি সাইন বি, ঠিক আছে। তাহলে বসিয়ে দেবো কি, এ বি সাইন কত, সাইন বি, ঠিক আছে, সমান দেখো হাফ থাকলো গুণিতক বিসি মানে কোন বাহুটা, বিসি মানে হচ্ছে দেখো এ বাহুটা, ঠিক আছে। তাহলে এ গুণিতক এবি মানে কোন বাহুটা, এবি মানে সি বাহু, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু সাইন কি হয়ে গেল, বি হয়ে গেল। দেখো কোথায় রয়েছে হাফ ইন্টু এসি ইন্টু সাইন বি, দেখো হাফ ইন্টু এসি ইন্টু সাইন বি, দেখো ফার্স্টটা প্রমাণ করে ফেললাম। সিমিলারলি এই দুটোও প্রমাণ করতে তোমরা পারো। এবারে এত প্রমাণ না মনে রেখে দুটো ফর্মুলা মনে রেখে দেবে, ঝামেলা শেষ, ঠিক আছে। নেক্সট স্লাইডে দেখো চলে আসছি কোসাইন রুল, ঠিক আছে। কোসাইন রুল বলতে কি বোঝাতে চাইছে না, কোসাইন রুল বলতে বোঝাতে চাইছে যে কসের সূত্র, একই চিত্র, এ বি সি কোণ আছে, ত্রিভুজ আছে, যার এই কোণটা এ, এই কোণটা বি, এই কোণটা সি, এই বাহুটা এ বাহু, এই বাহুটা বি বাহু, এই বাহুটা সি বাহু। তাহলে কস এ সমান কি দাঁড়ায় সেটা একবার দেখো, ঠিক আছে। কস এ সমান কি দাঁড়াবে, কস এ মানে এটা নিচ্ছি, ঠিক আছে, এটা যখন নেব বিপরীত ধারের বাহু নেব, মানে বি আর সি বাহু নেব, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি। সিমিলারলি কস বি যখন নেব আমি এই কোণটা নেব, তখন আমি এ সি বাহু নেব, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কী হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে, টু সি এ। সিমিলারলি কস সি যখন করছি এই কোণটা নিচ্ছি, তার মানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার হচ্ছে কোসাইন রুল, ঠিক আছে। আচ্ছা এই ফর্মুলাটা করতে গেলে এটা কিছুই না, শুধু কোনাকুনি গুণ করা হয়েছে, আর কিছু করা হয়নি, ঠিক আছে। দেখো নেক্সট স্লাইডে বলছে স্টুয়ার্টস থিওরেম। স্টুয়ার্টস থিওরেম কি বলছে, দেখো এই ছবিটার ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, তাহলে স্টুয়ার্ট থিওরেম বলছে যে এই যে এস স্কোয়ার, ঠিক আছে, এস স্কোয়ার গুণিতক হচ্ছে এন। আচ্ছা তার আগে বলি এম আর এনটা কি, দেখো এ বি যে বাহুটা রয়েছে, ঠিক আছে,
এ বি যে বাহুটা রয়েছে তার মানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে সি, ঠিক আছে, ছোট হাতের সি। এবার সেটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এই বি থেকে ধরো এটা যদি আমি পিটি কিছু একটা মনে করি, ঠিক আছে, এটাকে আমি মনে করলাম পি, ঠিক আছে। তাহলে দেখো বি থেকে পি পর্যন্ত হচ্ছে এম, ঠিক আছে, আর হচ্ছে এ থেকে পি পর্যন্ত হচ্ছে এন, ঠিক আছে। সেটা কোনটা ভাগ করেছে? লম্ব সমদ্বিখণ্ডকটা আসার জন্য সেটা ভাগ হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে স্টুয়ার্ট থিওরেম বলছে কি, যে এই যে এ স্কোয়ার ইন্টু এন, ঠিক আছে, এ স্কোয়ার ইন্টু এন প্লাস বি স্কোয়ার ইন্টু এম, মানে এইভাবে গুণ হবে এধারে আর এধারে। এ স্কোয়ার ইন্টু এন প্লাস বি স্কোয়ার ইন্টু এম সমান কী হবে? এই যে এক্স রয়েছে, এই যে এক্স রয়েছে, এক্স স্কোয়ার ইন্টু কী হয়ে যাবে? সি হয়ে যাবে, প্লাস হচ্ছে এম এন সি হবে। এই যে এই ফর্মুলাটা এ স্কোয়ার ইন্টু এন প্লাস বি স্কোয়ার ইন্টু এম সমান হচ্ছে এক্স স্কোয়ার সি প্লাস এম এন সি, ঠিক আছে। এবারে আইসোসেলাস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা মনে করি, আইসোসেলাস ট্রায়াঙ্গেল বলতে কী বোঝাতে চাইছে? না সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান, এ আর বি সমান। এ বি সমান হলে যেখানে এ সেখানে বি বসিয়ে দিতে পারো, সেক্ষেত্রে এক্স স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস এম এন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা গেল কি স্টুয়ার্টস থিওরেম। চলে আসছে দেখো নেক্সট স্লাইডে কী বলছে, সিমিলারিটি অফ ট্রাইঅ্যাঙ্গেলস মানে ত্রিভুজের সাদৃশ্যতা, ঠিক আছে। সিমিলারিটি অফ ট্রাইঅ্যাঙ্গেলস বা ত্রিভুজের কি সাদৃশ্যতা সম্পর্কে এবার আমরা জানবো, ঠিক আছে। ত্রিভুজের সাদৃশ্যতা মানে কি? দুটো ত্রিভুজ সদৃশ্য হয় যদি তাদের অনুরূপ বাহুগুলো একই অনুপাতে থাকে আর সংশ্লিষ্ট কোণের মান কী হয়? সমান হয়। তাহলে সদৃশ্যতা কখন হবে? না যখন এক বাহুগুলো একই অনুপাতে থাকবে আর সংশ্লিষ্ট কোণের মানও কী হবে? সমান হবে, ঠিক আছে। তো দেখো কন্ডিশান কী কী রয়েছে, দেখো দুটো অ্যাঙ্গেল সমান হতে হবে। দেখো এই বি অ্যাঙ্গেলটা সি কিউ অ্যাঙ্গেলের সঙ্গে সমান আর এই সি অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলের সঙ্গে সমান। তুমি বলবে অ্যাঙ্গেল সমান হলে হয়ে যাবে। দেখো দুটো অ্যাঙ্গেল সমান হওয়া মানে এই যে 3 নম্বর যে অ্যাঙ্গেলটা আছে এটাও কিন্তু সমান হবে। আরেকটা শর্ত হতে পারে যে তিনটে বাহু সমান। দেখো এই যে এ বি বাহুটা পি কিউ বাহুর সঙ্গে সমান, ঠিক আছে, এ বি বাহুটা পি কি বাহুর সঙ্গে সমান, এসি বাহুটা পি আর বাহুর সঙ্গে সমান, আর বিসি বাহুটা তোমার কিউ আর বাহুর সঙ্গে সমান। তাহলে এটা একটা শর্ত হতে পারে। সিমিলারলি দেখো সাইড অ্যাঙ্গেল সাইড কিন্তু হতে পারে, অর্থাৎ কোণ বাহু কোণ, ঠিক আছে, বাহু কোণ বাহু, ঠিক আছে। দেখো যদি খেয়াল করি এ বি বাহুর সঙ্গে পি কিউ বাহু সমান, আবার বিসি বাহুর সঙ্গে কিউ আর বাহু সমান। তাহলে দুটো সাইড কী হয়ে গেল? সমান হয়ে গেল। আর বি কোণের সঙ্গে কিউ কোণ সমান, ঠিক আছে। তাহলে সিমিলারিটির কটা শর্ত পাওয়া গেল? সিমিলারিটির 3টে শর্ত পেলে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, একটা সাইড সাইড সাইড, একটা সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে কনগ্রুয়েন্সি অফ ট্রাইঅ্যাঙ্গেল, যাকে আমরা ত্রিভুজের সর্বসমতা বলি। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো কাকে বলছে? দুটি ত্রিভুজকে সর্বসম বলা হয় যদি তিনটি সংশ্লিষ্ট বাহু সমান হয় আর তিনটে সংশ্লিষ্ট কোনো কী হয়? সমান হয়। এর 4টে শর্ত রয়েছে। প্রথম শর্তটা কি বলছে? সাইড সাইড সাইড, অর্থাৎ বাহু বাহু বাহু, ঠিক আছে। তার মানে তিনটে বাহু কী হতে হবে? ইকুয়াল হতে হবে। দেখো এ বি বাহুর সঙ্গে ডি বাহু সমান, আবার এসি বাহুর সঙ্গে ডি এফ বাহু সমান, আর বিসি বাহুর সঙ্গে ই এফ বাহু কিন্তু সমান। তাহলে বাহু 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 শর্তে এটা কিন্তু সর্বসম হতে পারে। একটা শর্ত গেল কি না, হচ্ছে বাহু বাহু আর হচ্ছে বাহু। নেক্সট যেটা বলছি দেখো সাইড অ্যাঙ্গেল সাইড, তার মানে কি বাহু কোণ বাহু, ঠিক আছে। তাহলে কি বললাম? বাহু কোণ আর হচ্ছে বাহু। তাহলে দুটো বাহু সমান হবে আর একটা কোণ সমান হবে। দেখো এ বি বাহুর সঙ্গে ডি বাহু সমান, এসি বাহুর সঙ্গে ডিএফ বাহু সমান, আবার এ কোণের সঙ্গে কিন্তু ডি কোণ সমান। তাহলে দুটো বাহু একটা কোণ সমান, তাহলে সর্বসম হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, যে সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে কোণ বাহু কোণ, ঠিক আছে। সেক্ষেত্রে যদি খেয়াল করো যে বি কোণের সঙ্গে সিই কোণ সমান, সি কোণের সঙ্গে এফ কোণ সমান, আর বিসি বাহুর সঙ্গে ইএফ বাহু সমান, ঠিক আছে। তারপরে দেখো আছে আরএইচএস শর্তে। আরএইচএস শর্ত মানে কি? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস আর সাইড, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল মানে কি? সমকোণ থাকবে। তাহলে দেখো বি সমকোণ, এখানে সিও ইও সমকোণ, ঠিক আছে। অতিভুজ যদি কথা বলি আমরা, এসি অতিভুজ রয়েছে, এখানে ডিএফ অতিভুজ রয়েছে, আর এ বি বাহুটা তোমার ডিই বাহুর সঙ্গে সমান। তাহলে এটা হয়ে গেল আরএইচএস শর্ত। তাহলে কটা শর্ত পেলে? 3টে। সাইড 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 মানে বাহু বাহু বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল,
একটা হচ্ছে RH এর শর্ত। এই তিনটে শর্তে তুমি সর্বসমতা আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এখানেই মোটামুটি আমাদের ট্রায়াঙ্গেল সম্পর্কে মোটামুটি কনসেপ্ট আমরা শেষ করলাম। এই যে পুরো স্লাইডটা এর PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেতে পারো। আর এরকম যদি তোমরা ম্যাথের ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।